দাভোসে প্রধান উপদেষ্টার মূল এজেন্ডা ছিল শেখ হাসিনার পাচার অর্থ ফিরিয়ে আনা। সরকারের প্রতি অকুণ্ঠ সমর্থন জার্মান চ্যান্সেলরের। চিকিৎসার জন্য ভারতের বদলে চীনকে বিকল্প হিসেবে ভাবছে সরকার। ঋণের সুদ কমানো ও পরিশোধের সীমা 30 বছরের প্রস্তাব দিয়েছে ঢাকা। কিছু ট্রাভেল এজেন্সির যোগসাজশে এয়ারলাইন্সগুলোর ভাড়া দাবি অ্যাটাবের টিকিট মজুতদারির অভিযোগ, সরকারের হস্তক্ষেপ কামনা। বাংলা একাডেমিকে ঢেলে সাজাতে হচ্ছে সংস্কার কমিশন, জানালেন সংস্কৃতি উপদেষ্টা। পদক তালিকা পুনর্মূল্যায়নের পর প্রকাশ। চাকরি জাতীয়করণের দাবিতে শাহবাগে অবস্থানে ইবতেদায়ী শিক্ষকরা। প্রাথমিকে নিয়োগের দাবিতে 57 দিন ধরে আন্দোলনে পথ বঞ্চিত। আমন্ত্রণ সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। দাভোসে প্রধান উপদেষ্টার বৈঠকগুলোর মূল উদ্দেশ্য ছিল হাসিনার আমলে পাচার অর্থ ফিরিয়ে আনা। রোববার সংবাদ সম্মেলনে এই কথা জানান প্রেস সচিব শফিকুল আলম। পাচার টাকা ফেরাতে যত উদ্যোগ নেওয়া দরকার সরকার তার সব করছে বলে জানান তিনি। তারিক মাহমুদ সুজনের প্রতিবেদন, জানাচ্ছেন নাফিয়া ফারজানা। রোববার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার সুইজারল্যান্ড সফর নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সফরের আলোচিত বিভিন্ন দিক তুলে ধরে তার প্রেস উইং। সংবাদ সম্মেলনে বিগত সরকারের আমলে দেশ থেকে $234 বিলিয়ন অর্থ পাচার হয়েছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, দাভোসের বৈঠকগুলোয় প্রধান উপদেষ্টার মূল উদ্দেশ্য ছিল শেখ হাসিনার আমলে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা। $16 বিলিয়ন করে প্রতি বছর শেখ হাসিনার আমলে বাইরে চলে গেছে। তো সাইফোনা বলেছে সেই টাকাটা কিভাবে ফিরিয়ে আনা যায় সে বিষয়ে আলাপ হয়েছে, বাংলাদেশের ইকোনমির নিয়ে আলাপ হয়েছে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলাপ হয়েছে এবং তারা সন্তোষ প্রকাশ করেছে। অন্তর্বর্তী সরকারকে জার্মান চ্যান্সেলর অকুণ্ঠ সমর্থন জানিয়েছেন, জানান শফিকুল আলম। বলেন, দেশটির সাথে ব্যবসার নতুন দুয়ার উন্মুক্ত হবে বলেও আশা করছে সরকার। ওলাফ শোলজ উনি বলেছেন যে বাংলাদেশের জন্য ওনারা সবকিছু করবেন এবং উনি সউদ্যোগে একটা বিজনেস ডেলিগেশন, একটা স্পেশাল ইনভেস্টর স্পেশাল ডেলিগেশন বাংলাদেশে পাঠাবেন। আমরা মনে করি যে এর মাধ্যমে জার্মানির সাথে আমাদের বিজনেসের নতুন দুয়ার উন্মুক্ত হবে। রোহিঙ্গা ইস্যু সমাধানে ইউএন সহ 70টির বেশি দেশ নিয়ে বাংলাদেশে একটি সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে বলেও জানান প্রেস সচিব। রোহিঙ্গা ইস্যু আপনি জানেন, রোহিঙ্গা ইস্যু আমি একটু আগে বলেছি, যেটা আবার গ্লোবালি যথেষ্ট প্রফেসর ইউনুস চাচ্ছেন যাতে এই ইস্যুটা গ্লোবালি এটা আবার জন্য ডিসকাস হয়, গ্লোবাল ফোকাসে যাতে আসে। নাফিয়া ফারজানা, দেশ টিভি, ঢাকা। চিকিৎসা ক্ষেত্রে চীন বাংলাদেশিদের জন্য বিকল্প হতে পারে। রোববার চীন সফর শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে এমনটা জানান তিনি। বলেন, সেখানে চিকিৎসা ও যাতায়াতের খরচ তুলনামূলক কম হওয়ায় চীনকে ভিসা ফি কমানোর কথা বলা হয়েছে। মাহির সাজিদ মালিকের রিপোর্ট। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে চীন সফর নিয়ে এক ব্রিফিংয়ের আয়োজন করা হয়। এ সময় চীন সফরের বিভিন্ন ইস্যুতে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। চিকিৎসার জন্য ভারতের বিকল্প হতে পারে চীনের কুংনিম জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কুংনিমের চিকিৎসা খরচ ও যাতায়াত খরচ তুলনামূলক কম। এক্ষেত্রে চীনকে ভিসা ফি কমানোর কথা বলা হয়েছে বলেও তিনি জানান। চিন্তা করেছিলাম আমরা এবং কুংনিমের যে ডেপুটি গভর্নর উনি এসেছিলেন এবং ওখানে কথাবার্তা হয়েছে, তারা এই ব্যাপারে 2-3টি হসপিটালকে আইডেন্টিফাই করেছে। আমি বলেছি যে ভিসা যেন সহজ করা হয় এবং ভিসা ফি যেন কমিয়ে দেওয়া হয়, যাতে আমাদের পেশেন্টরা ওখানে গিয়ে সহজে চিকিৎসা নিতে পারে। চীনের ঋণের সুদ হার আরও কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, ঋণ পরিশোধের সময়সীমা বাড়ানোর বিষয়ে আশ্বাস দিয়েছে চীন। কংক্রিট রেজাল্ট কিন্তু আমার পর্যায়ে মিটিং আশা করা উচিত, আসলে টেকনিক্যাল লেভেলে মিটিং হবে তখন হবে। কিন্তু আমি এটুকু বলতে পারি যে শোধের সময়সীমা বাড়ানোর ব্যাপারে আমি বেশ পজিটিভ একটা অ্যাটিটিউড দেখেছি ফরেন মিনিস্টারের। আপনি জানেন যে ফরেন মিনিস্টার কিন্তু শুধু ফরেন মিনিস্টার নন, তিনি নেতৃত্বে অত্যন্ত উচ্চ পর্যায়ে আসেন এক ব্যক্তি। এছাড়া ইউএসএইনের উন্নয়ন প্রকল্পের যুক্তরাষ্ট্রের 3 মাসের অর্থায়ন তহবিল স্থগিতের ঘোষণা বৈশ্বিক জানিয়ে উপদেষ্টা বলেন, এতে উদ্বিগ্ন হবার কিছু নেই। আপনারা এটা নিয়ে যে সব স্টাডি করছেন সেই স্টাডিগুলো আমাদের সাথে শেয়ার করুন। তারা এসেও করেছেন যে এখানে কোনো কনজাম্পটিভ ইউটিলাইজেশন অফ ওয়াটার নেই, কাজেই কোনো লক্ষণীয় কোনো পানি ফ্লো কমবে না।
এটা তারা অ্যাসিওর করেছেন। তারপরে আমরা রিকোয়েস্ট করেছি এই তথ্যগুলি আমাদের সাথে শেয়ার করলে আমরা এই আপনাদেরকে এবং সবাইকে আমরাও রিঅ্যাসিওর করতে পারি যে না, এতে কোনো সমস্যা নেই। জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ সম্পর্কিত তথ্য পেতে চীনের সঙ্গে একটি MOU সই হয়েছে বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। মাহির সাজিদ, দেশ টিভি, ঢাকা। এয়ার টিকেটের দাম কমানোর পাশাপাশি যাত্রীর নাম, পাসপোর্ট, ভিসা ছাড়া বাল্ক টিকিট বিক্রি ও মজুতদারি বন্ধের দাবি জানিয়েছে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ অ্যাটব। রোববার রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এই দাবি জানান সংগঠনের সভাপতি আব্দুস সালাম আরিফ। বলেন, নির্দিষ্ট কিছু ট্রাভেল এজেন্সির যোগসাজশে টিকিটের মূল্য অস্বাভাবিকভাবে বাড়াচ্ছে এয়ারলাইন্সগুলো। বিস্তারিত আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্টে। রোববার সকালে এয়ারলাইন্সের অস্বাভাবিক ভাড়া বৃদ্ধি ও বাল্ক টিকেট মজুতদারি নিয়ে সংবাদ সম্মেলন করে অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ অ্যাটব। এ সময় সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে প্রায় প্রতিটি রুটে ভাড়া বৃদ্ধির কারণ জানান অ্যাটব সভাপতি। মধ্যপ্রাচ্যগামী কিছু এয়ারলাইন্স তাদের পছন্দের এজেন্সির মাধ্যমে টিকিট মজুতদারি করছে বলে অভিযোগ করেন তিনি। কোন যাত্রী যাচ্ছে তার কোনো হদিস নাই, এখানে পাসপোর্টের ডিটেলস নাই, ভিসারও কোনো খবর নাই, কিন্তু তাদের জন্য সিটগুলো নাম ছাড়া ব্লক করে রাখা হচ্ছে। সরকার যদি এটা খোঁজ নেয় দেখা যাবে 50 থেকে 60,000 সিট এভাবে নাম ছাড়া ব্লক করা আছে বিভিন্ন এয়ারলাইন্সে। এ ধরনের কার্যক্রমের ফলে টিকিট মজুতদারি হচ্ছে এবং সিন্ডিকেশন হচ্ছে, আসন সংকট দেখা দিচ্ছে এবং টিকিটের মূল্য বৃদ্ধি পাচ্ছে। টিকিট ব্লকিং এর পাশাপাশি এয়ারলাইন্সগুলোর ফ্লাইট সংখ্যা কমিয়ে আনারও সমালোচনা করেন অ্যাটব সভাপতি। ফ্রিকোয়েন্সি কমিয়ে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা চলছে বলেও জানান তিনি। এয়ারলাইন্স কর্তৃক ফ্লাইট কমানো বা ফ্রিকোয়েন্সি ব্যবহার না করা, অনেক এয়ারলাইন্স তাদের জন্য নির্ধারিত ফ্লাইট স্লটও ব্যবহার করছে না, তারা ফ্লাইট সংখ্যা কমিয়ে দিয়ে চাহিদা যোগানের ভারসাম্য নষ্ট করছে। যেই এয়ারলাইন্সগুলোর কথা আমরা বলেছি 98টি ফ্লাইট পরিচালনা করতে, বর্তমানে সেই এয়ারলাইন্সগুলো 46টি ফ্লাইট পরিচালনা করে। হ্রাসকৃত ফ্লাইটের সংখ্যা 52টি সপ্তাহে। মধ্যপ্রাচ্যে ফ্লাইটের ভাড়া বাড়ায় এর প্রভাব পড়ছে ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন রুটে। দ্রুত সময়ের মধ্যে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে পদক্ষেপ নেবার আহ্বান অ্যাটবের। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। পুরো বাংলা একাডেমিকে ঢেলে সাজানো হবে, সেজন্য সংস্কার কমিশন করা হচ্ছে, জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। রোববার সচিবালয়ের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। উপদেষ্টা বলেন, বাংলা একাডেমিতে এমন এক ব্যবস্থা ছিল যে সেখানে একটা বিশেষ মতের লোক ছাড়া সদস্য হতে পারত না কেউই। এদিকে বাংলা একাডেমির মহাপরিচালক বলেন, সম্প্রতি পুরস্কার ঘোষণা নিয়ে নানা মহলে সমালোচনা হয়, এরপর বিষয়টি আমলে নিয়ে তালিকাটি সাময়িক স্থগিত করা হয়েছে, পরবর্তীতে তালিকাটি রিভিউ করা হবে জানিয়ে তিনি বলেন, কারো বিরুদ্ধে গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ড বা ইন্ধনের অভিযোগ প্রমাণিত হলে বা অপরাধমূলক কোনো কর্মকাণ্ডে জড়িত থাকার প্রমাণ মিললে তালিকা থেকে বাদ দেওয়া হবে। পুরো বাংলা একাডেমিটাকে আসলে কিভাবে ঢেলে সাজানো যায়, এটার জন্যই কিন্তু ডিজি সাহেব যে বললেন যে একটা সংস্কার কমিটি করার কথা, এর পরিচালনা পদ্ধতি, নীতিমালা যা যা করার প্রয়োজন, এবং যাতে এটা একটা চলমান প্রতিষ্ঠানে পরিণত হয়, এটা যেন একটা জড় বস্তু হয়ে না থাকে, সেই কাজটা আমি নিশ্চিত মোহাম্মদ আজম যেরকম বলেছেন, ওনারা যে কমিটি করবেন সেই কমিটির মধ্যে ওই মানুষরাই থাকবেন যারা এই বাংলা একাডেমিকে একটা সত্যিকারের আমাদের চিন্তা চেতনার মননের প্রতীক করতে পারেন। আপনারা জানেন যে আমরা আমাদের ঘোষিত তালিকাটি ইতিমধ্যে সাময়িকভাবে স্থগিত করেছি। আমরা প্রধানত গত গণহত্যা এবং জনবিরোধী রাজনীতির সঙ্গে যদি কারো সরাসরি সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পায়, যেই অভিযোগ আমাদের সামনে এসেছে, আমরা সেটা একটু খতিয়ে দেখছি, অনুসন্ধান করছি। যদি এই ধরনের সরাসরি সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় তাহলে নিশ্চয়ই আমরা সেটা বাতিল করব এবং তার পরিবর্তে সেখানে কি ব্যবস্থা গ্রহণ করা যায় সেটা আমাদের যে কমিটিগুলো কাজ করছে সেই কমিটিগুলো সেটা নেবে। নির্বাচনে কোন দল অংশ নেবে কি নেবে না সেটি তাদের রাজনৈতিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে রাজধানীর পানি ভবনে
অপারেশনালাইজিং দ্য বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ শীর্ষক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। বলেন, ডিসেম্বর থেকে আগামী জুলাইয়ের মধ্যে নির্বাচন হবে। মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি সে কথা জাতীয় পর্যায়ে ভাষণ দিয়ে জনগণকে সকলকে জানিয়েছেন। যে সময়সীমাটা সরকার দিয়েছে আমার মনে হয় সেই সময়সীমার মধ্যে বেশ কিছু বিচারের কাজ সম্পন্ন করা সম্ভব হবে। কোনো দল নির্বাচন করবে কি করবে না, কেমন করে রাজনীতির মাঠে ফিরবে বা ফিরবে না, সেটা সেই দলের উপর নির্ভর করে। রাষ্ট্রপতির সিদ্ধান্তের অপেক্ষায় গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষার দাবিতে আন্দোলনে শিক্ষার্থীরা সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সামনে অবস্থানের ঘোষণা দিয়েছেন তারা। এর আগে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে বৈঠক হয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানের। এমএ আজিমের রিপোর্ট। গুচ্ছ পরীক্ষা পদ্ধতির দাবিতে সকালে লং মার্চ করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ঘেরাও করে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছ পরীক্ষা পদ্ধতির বাইরে গিয়ে বাণিজ্য করছে দাবি করে শিক্ষার্থীরা জানান, বর্তমান ভর্তি পদ্ধতি ধনীদের জন্য, যা শিক্ষার্থীদের হয়রানি বাদে কিছুই না। 24টা বিশ্ববিদ্যালয় যদি 1000 টাকা করে আবেদন ফি হয়, 24টা বিশ্ববিদ্যালয় আবেদন করতে আমাদের খরচ হবে 24,000 টাকা। আমি যদি খুলনাতেও পরীক্ষা দিই তাতেই আমার 5,000 টাকা খরচ হবে। আমার বাবার মাসিক আয় হলো 15,000 টাকা। তাহলে কি আমার বিশ্ববিদ্যালয় পড়ার অধিকার নাই? যে এবছরও যেন রাষ্ট্রপতি একটা নির্দেশ দেয় যে 24টা বিশ্ববিদ্যালয় মিলে গুচ্ছ হবে এবং আমরা আমাদের যত সংকট আছে সব সংকটের নিরসন চাই। পরে শিক্ষার্থীদের 10 জন প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের আহ্বানে রাজি হয় বৈঠকে। ওরা এখন 10 জন যাবে, আমাদের যে চেয়ারম্যান স্যার সাথে কথা বলবে। বৈঠক শেষে শিক্ষার্থীরা জানান, তাদের লিখিত বক্তব্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। মন্ত্রণালয় রাষ্ট্রপতির কাছে শিক্ষার্থীদের দাবি পেশ করবে। আমরা একটা লিখিত দিচ্ছি এখন ইউজিসিকে, যে লিখিত চিঠি দিচ্ছি সেই লিখিত চিঠিটা ইউজিসি থেকে শিক্ষা মন্ত্রণালয় এখনই ফরওয়ার্ড করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলা হয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের সেম মেসেজটা রাষ্ট্রপতি স্যারকে প্রোভাইড করা হবে। তবে রাষ্ট্রপতির সিদ্ধান্ত না আসা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সামনে অবস্থানের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষার্থীরা। এমএ আজিম, দেশ টিভি, ঢাকা। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়েই করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। প্রধান উপদেষ্টার এপিএস ও শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় কোনো সমাধান না আসায় শাহবাগ না ছাড়ার ঘোষণা দিয়েছে আন্দোলনরত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। শিক্ষকদের এই দাবিতে সংহতি জানান ইনকিলাব মঞ্চ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষার্থীরা। এর আগে দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাওয়ার পথে শাহবাগে বাধা দেয় পুলিশ। পরে ব্যারিকেড ভেঙে যেতে চাইলে লাঠিচার্জ করে পুলিশ। চাকরি জাতীয়করণ সহ 6 দফা দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা। মাদ্রাসা বোর্ড কর্তৃক এসব সকল ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের ঘোষণা না দেওয়া পর্যন্ত আমাদের চলমান আন্দোলনের কর্মসূচি এই শাহবাগের এই রাজপথে, এই রাস্তায় লাগাতার আন্দোলন অবস্থান চলবে। জাতীয়করণ ঘোষণার দাবিতে আমরা এখানে আসছি। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের সিদ্ধান্ত না আসবে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ ঘোষণা, ততক্ষণ পর্যন্ত আমরা শাহবাগ ছাড়বো না। এদিকে প্রাথমিকের সহকারী শিক্ষক হিসেবে নিয়োগের দাবিতে 57 দিন থেকে আন্দোলন ও অনশন কর্মসূচি পালন করছেন শূন্য পদে নিয়োগ বঞ্চিতরা। রোববার সকালে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচিতে তারা বলেন, নিয়োগ বাণিজ্য ও দীর্ঘসূত্রতায় 2018 সালে সহকারী শিক্ষক নিয়োগে শূন্য পদ রেখে নিয়োগ কার্যক্রম শেষ করা হয়। চাকরি প্রত্যাশীরা বলেন, গেল 6 বছরে একটি সার্কুলার হওয়ায় অনেক চাকরি প্রত্যাশী আবেদন থেকে বঞ্চিত হন। দাবি আদায় না হলে আমরণ অনশন কর্মসূচি পালন করবেন বলেও হুঁশিয়ারি দেন নিয়োগ বঞ্চিতরা। 2018 সালে যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ হিসেবে একটি সার্কুলার হয়েছিল, এই সার্কুলারে 8 নং অনুচ্ছেদে বলা ছিল শূন্য পদের বিপরীতে জনবল নিয়োগ করা হবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক বিষয় যে
সেই শূন্যপাত রেখে আমাদেরকে নিয়োগ বঞ্চিত করা হয়েছে। আমরা 6 বছর ধরে আন্দোলন করছি, আমরা ওই ফেসিবাদের রাঙা চোখ উপেক্ষা করে রাস্তায় ছিলাম, আজও রাস্তায় থাকবো, কারণ আমাদের ন্যায্য দাবি, আমাদেরকে অবশ্যই দিতে হবে। খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আলী আজিমকে গ্রেফতারের প্রতিবাদে ধর্মঘট পালন করছে শ্রমিকরা। দুপুর থেকে কাশীপুরস্থ পদ্মা, মেঘনা ও যমুনা তেল ডেপোর ট্যাঙ্ক লরি শ্রমিকরা এই ধর্মঘট কর্মসূচি পালন করে। এ সময় খুলনার 3টি তেল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ হয়ে যায়। দুপুরে আলী আজিমের মুক্তির দাবিতে শ্রমিকরা কাশীপুর মোড়ে রাস্তার উপর ট্যাঙ্ক লরি রেখে রাস্তা অবরুদ্ধ করে বিক্ষোভ শুরু করে। পরে ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের নেতাদের জরুরি বৈঠকে আলী আজিমকে মুক্তি না দিলে অনির্দিষ্টকালের জন্য জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধের ঘোষণা দেয় তারা। এদিকে ট্যাঙ্ক লরি শ্রমিকদের ধর্মঘটে খুলনা সহ 16 জেলায় জ্বালানি তেল সরবরাহ ও পরিবহন বন্ধ রয়েছে। খুলনাতে বিক্ষোভের আরো খবর জানাতে খুলনা থেকে এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, দুপুর থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধের ঘোষণায় কেমন প্রভাব পড়তে শুরু করেছে, কি বলছেন সাধারণ মানুষ? দুপুর 2টার পর থেকে কিন্তু খুলনার যে 3টে ডিপো আছে পদ্মা, মেঘনা, যমুনা, এই ডিপো থেকে কিন্তু তেল উত্তোলন বন্ধ রেখে কর্মবিরতি করছে শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দ। তাদের যে অভিযোগ ছিল সেটা হচ্ছে যে খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি যে শ্রমিক ইউনিয়ন আছে, এই ইউনিয়নের যে সাধারণ সম্পাদক আজিমকে গ্রেফতারের প্রতিবাদেই তারা কিন্তু কর্মবিরতি করছে এবং 3টি ডিপো থেকে তেল উত্তোলনের থেকে বিরতি রাখার পাশাপাশি তারা কিন্তু কাশীপুর মোড়স্থ যেই চৌরাস্তা আছে এখানে কিন্তু তারা চতুর্দিক থেকে ট্যাঙ্ক লরি রাস্তায় সারিবদ্ধ করে রেখে কিন্তু রাস্তা অবরোধ করছে, যার কারণে সাধারণ মানুষের ভিতর কিন্তু আসলে একটা বিরূপ প্রভাব পড়েছে। সাধারণ মানুষের যান চলাচলের সমস্যা হচ্ছে। আমরা কথা বলেছি ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দের সাথে, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের যে সেক্রেটারি আটক হওয়ার পর তারা কিন্তু এই কর্মবিরতিতে নেমেছে এবং তাদের নেতাকে যদি আগামীকালের ভিতর আসলে জামিন না দেওয়া হয় বা তারা যদি পুলিশের কাছ থেকে কোনোভাবে রেহাই না হয় তাহলে কিন্তু তাদের এই কর্মবিরতি চলবে। আমি একটু ন্যান্সি দর্শকদের আপনার মাধ্যমে জানিয়ে রাখতে চাই যে দুপুর 2টা থেকে কিন্তু রাত 8:30 পর্যন্ত কাশীপুরস্থ এই মোড়ে কিন্তু পুরো সড়ক জুড়ে ট্যাঙ্ক লরির অবস্থান ছিল। কিছু সময় আগে কিন্তু আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনী এসে কিন্তু সড়ক থেকে সকল ট্যাঙ্ক লরি আসলে সরিয়ে দিয়েছে এবং তারা যান চলাচল অনেকটা স্বাভাবিক করে দিয়েছে। দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমরা এখন ঠিক খুলনা বিভাগীয় ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সামনে আছে। এখানে কিন্তু বিক্ষুব্ধ শ্রমিক যারা আছে তারা কিন্তু অবস্থান করছে। আইন শৃঙ্খলা বাহিনী এই মুহূর্তে এখানে নেই, তারা কিন্তু রাস্তা এক প্রকার পরিষ্কার করে এখান থেকে চলে গিয়েছে। তারপরে কিন্তু শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ রাস্তায় নেমে গেছে, তাদের মধ্যে একটু উত্তেজনা বিরাজ করছে। আসলে এখানকার পরিস্থিতি কিছুটা বলা যেতে পারে যে বিব্রতকর অবস্থায় আছে। পাশাপাশি একটু বলে রাখতে চাই, আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে শ্রমিক ইউনিয়নের যে সাধারণ সম্পাদক তাকে আটক করা হয়েছে একটি মামলায়, যে মামলায় সে তালিকাভুক্ত আসামি এবং এটা একদম মামলার এজাহার ধরে আসামিকে অ্যারেস্ট করা হয়েছে। এখানে যারা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ তারা বলছে যে আসলে এটা অযৌক্তিক এবং হয়রানিমূলক মামলা, কিন্তু প্রশাসন কিন্তু আমাদেরকে এটি জানিয়েছে যে এটা মামলা সূত্র ধরে তাকে অ্যারেস্ট করা হয়েছে। এমন পরিস্থিতিতে 3টি ডিপো থেকে তেল উত্তোলনের কারণে কিন্তু 16টি জেলায় কিন্তু আসলে বিরূপ প্রভাব পড়েছে। বিশেষ করে যদি আগামীকাল এই কর্মবিরতি অব্যাহত থাকে তাহলে কিন্তু জ্বালানি সংকটের দিকে পড়তে পারে, এমনটাই প্রত্যাশা। ন্যান্সি, খুলনা থেকে এটা ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। রকি, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নূর ইসলাম রকি। মিডিয়া নিয়ন্ত্রণ ও 2018 সালের ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট প্রয়োগের পাশাপাশি বিশ্বব্যাপী সফট পাওয়ার প্রচারের জন্য বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছে বিগত আওয়ামী লীগ সরকার। সকালে রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দ্য ফিউচার ফোরাম আয়োজিত সফট পাওয়ার হার্ড অ্যাবিউজ আওয়ামী লীগের মিডিয়া মাফিয়া শীর্ষক সংবাদ সম্মেলনে এইসব কথা তুলে ধরেন বক্তারা। লবিস্ট নিয়োগ, পক্ষপাতমূলক সংবাদ প্রকাশ, পেন বাংলাদেশ দখল, ঢাকা লিস্ট ফেস্ট
প্ল্যাটফর্মের অপব্যবহার সহ বিগত সরকারের নানা অনিয়ম তুলে ধরেন তারা। এ সময় ঢাকা লিস্ট ফেস্টের প্রতিষ্ঠাতা আহসান আকবর জেমকন গ্রুপের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ তুলে ধরেন। সে সময় ঢাকা লিড ফেস্টের প্রতিষ্ঠাতা আহসান আকবর, সিনিয়র সাংবাদিক আশরাফ কায়সার সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 2015 সাল থেকে 2018 সালের ইলেকশনটা বিদেশি মিডিয়াতে ঠিকমতো প্লেসমেন্ট, এটা সুবাদে উনি কিন্তু নিউ ইয়র্ক টাইমসে লেখা দিলেন, উনি গার্ডিয়ানে লেখা দিলেন, খুবই অবজেকশনেবল লেখা সেগুলো আসলে। আমি চাই কিছু সত্যি উদ্ঘাটন হোক এবং সেটা নিয়ে আপনারা ইনভেস্টিগেশন করেন যাতে ফিউচারে এটা যাতে কেউ করতে না পারে। আপনাদের তো একটা খুব উইক পয়েন্ট আছে, তখন তারা পাওয়ারে তারা বলছে কিসের উইক পয়েন্ট আছে, আপনারা মানি লন্ডারিং করেছেন, ইউ হ্যাভ মানি লন্ডার। যারা ক্ষমতায় আসবে তারা যেন আওয়ামী লীগের ফ্যাসিবাদী শাসনের ভগ্নাংশ ব্যবহার করতে না পারে, তারা যেন সফট পাওয়ার ব্যবহার করে আপনাকে বা আমাকে আরো একবার প্রতারিত করতে না পারে। এই ছিল এখনকার সংবাদরাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। এছাড়াও সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ থেকে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।